আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। 1971 সাল আবার বাংলাদেশে ফিরে এসছে। আমাদের লোকদেরকেও ভারতের বর্ডার ক্রস করে ভারতে গিয়ে আশ্রয় নিতে হবে, কারণ বাঁচতে হবে। তো ভারতকে এখন তৈরি হতে হবে। বাংলাদেশের কত কোটি শরণার্থী ভারত জায়গা দিতে পারবে। আপনারা, আমার মনে হয় এখন আর কোনো দ্বিধায় নেই যে বাংলাদেশটি একটি জঙ্গি আক্রমণের শিকার হয়েছিল গত বছর 2024 সালের আগস্ট মাসে। অর্থাৎ আমেরিকা অর্থ দিয়ে, ইরান থেকে অর্থ গিয়ে এবং তাদের সাথে টার্কি থেকে অর্থ গিয়ে এই এক বিশাল অর্থ দুদিক থেকে আমেরিকার স্বার্থ ছিল বাংলাদেশের ভূখণ্ডটাকে নিজেরা ব্যবহার করার উপযোগী করে তুলতে হলে জঙ্গি নাটক খেলতে হবে। আর টার্কি এবং ইরান, তাদের স্বার্থ হলো তারার মতো আরও কিছু মৌলবাদী দেশ পৃথিবীতে সৃষ্টি করতে হবে। কারণ এক শিয়াল যদি বলে হুক্কা হুয়া, তাহলে কেয়া হুয়া বলার জন্য মৌলবাদী গোছের কিছু রাষ্ট্র পৃথিবীতে থাকতে হবে। এবং বাংলাদেশ হচ্ছে মৌলবাদের উর্বর ভূমি। পাকিস্তানের পাশাপাশি এই রাষ্ট্রটিকে প্যারালাল করে রাখা। এখানে অনেক রাজনৈতিক খেলা আছে। যদি এক ভিডিওতে অত কিছু বলতে যাই, সেটা আসলে ভিডিও না হয়ে এটা মহাকাব্য হয়ে যাবে। তো মহাকাব্য তৈরি করতে চাই। বাংলাদেশে এখন আর সুষ্ঠু বুদ্ধি, মুক্ত বুদ্ধি, প্রগতিশীল বুদ্ধি, স্বাধীনতার সপক্ষের কোনো শক্তিশালী গ্রুপ নিরাপদ নয়। এখন বাংলাদেশটি হচ্ছে একটি আয়ামে জাহেলিয়াত, অর্থাৎ অন্ধকার একটা যুগে বাংলাদেশ প্রবেশ করেছে। এখন ভারতকে অ্যালার্ট হতে হবে, কারণ বাংলাদেশের মানুষ জীবন প্রতিনিয়ত নিচের দিকে চলে যাচ্ছে। একটা শ্রেণী কোণঠাসা হতে হতে এমন অবস্থা হয়েছে, বিশ্বব্যাংকের রিপোর্ট অনুসারে গত 1 বছরে বাংলাদেশে 10 ভাগ মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে। মানে অতি দরিদ্র মানুষ বাংলাদেশে ছিল 5 ভাগের মতো। অর্থাৎ 30 ভাগ থেকে কমাতে কমাতে শেখ হাসিনার সরকার 25 ভাগ কমিয়ে মাত্র 5 ভাগে নিয়ে এসেছিল। এই ডক্টর ইউনূসের 1 বছরের শাসনে, মৌলবাদীদের 1 বছরের শাসনে এখন সেটি, মানে আমি দরিদ্র মানুষের কথা বলছি না, অতি দরিদ্র, যারা শুধু ভাত খাওয়ার জন্য, শুধু বেঁচে থাকার জন্য সংগ্রামটুকু করে, খালি খেয়ে বাঁচার জন্য। ওরা বড় বিল্ডিং চায় না, বড় মানে অট্টালিকা চায় না, স্বাদের জীবন চায় না, তারা শুধু বেঁচে থাকতে চায়। এই রকম লোকের সংখ্যা ইউনূস 10% কজ করিয়ে ফেলছে। তা এখন এই মানুষ কি করবে? এই মানুষ তো বাঁচতে হবে। বাঁচার জন্য 1971 সালের মতো আবার তাদেরকে বর্ডার ক্রস করতে হবে। বার্মার যে মানুষরা বন্দি শিবিরে আছে, বাংলাদেশে যে আশ্রয় শিবিরে আছে, বন্দি শিবির নয়, আশ্রয় শিবির, এটা অনেকটা বন্দি শিবিরের মতো। কারণ তারা ওই চট্টগ্রামের ওই অঞ্চলের, কক্সবাজারের ওই অঞ্চলের বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই। ঠিক তেমনি আমাদের লোকদেরকেও ভারতের বর্ডার ক্রস করে ভারতে গিয়ে আশ্রয় নিতে হবে। কারণ বাঁচতে হবে তো। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব কিছু আজ দলিসাৎ। ভারতকে এখন তৈরি হতে হবে। বাংলাদেশের কত কোটি শরণার্থী ভারত জায়গা দিতে পারবে। কারণ 1971 সাল আবার বাংলাদেশে ফিরে এসছে। 1971 সালে যদি কেউ মুক্ত বুদ্ধির কথা বলতো, যদি কেউ বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে কথা বলতো, যদি কেউ পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতো, তাকে হত্যা করা হতো, তার পরিবারের সদস্যদেরকে নির্যাতন করা হতো, মা বোনদেরকে ধর্ষণ করা হতো। বাংলাদেশে কিন্তু এখন তাই হচ্ছে। তার মানে আমরা যে মাঝে মাঝে বলি আজকের যারা শিবির আছে, জামাত আছে, 1971 সালে জন্মালে তারা রাজাকার হতো, তারা ধর্ষক হতো, তারা লুণ্ঠনকারী হতো, মানুষকে ধর্মান্তরকারী হতো, এবং তারা এই বাংলাদেশ তখনও তাদের পূর্বপুরুষরা চায়নি, আজকেও তারা চায় না। আজকে তারা যেটা চায় সেটা হলো পাকিস্তানের সাথে একটা কনফেডারেশন করে বাংলাদেশকে পাকিস্তানের সাবসেট হিসেবে রাখতে চায়। আপনারা জানেন বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল বিএনপি। সেই বিএনপি, আপনারা যদি আমার আগের ভিডিও কেউ দেখে থাকেন দেখবেন, আমি বলেছিলাম যে বাংলাদেশে পাকিস্তানপন্থী, ভারত বিরোধী, মৌলবাদী, সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক যে শক্তি, এই শক্তির কন্ট্রোলটি এখন, অর্থাৎ
স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, মৌলবাদী ধর্মাশ্রয়ী গোষ্ঠীর ক্ষমতার যে বাংলাদেশে যে ক্ষমতার বলয়, এই বলয়টি একটা সময় বিএনপি নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমানের আমলে। তারপরে এটা এরশাদের হাতে গিয়েছিল 9 বছর, এরশাদের হাত থেকে খালেদা জিয়ার হাতে আবার ফেরত আসছে। ফেরত আসার পরে এই 2024 সাল পর্যন্ত বিএনপির দখলেই কিন্তু সেই ক্ষমতাটি ছিল। এখন বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে জামাতে ইসলামী সেই ক্ষমতাটি নিয়ে নিয়েছে। যেহেতু জামাতে ইসলামী সেই ক্ষমতাটি নিয়ে নিয়েছে, সেহেতু এখন আর বিএনপি বাংলাদেশে কোনো প্লেয়ার না। কারণ এই যে নির্বাচনটি হবে, এই নির্বাচনের জন্য জামাতে ইসলামী মব বাহিনী, এনসিপি মব বাহিনী তৈরি করে রাখছে। সব জায়গায় মব করে 200 আসন তারা কনফার্ম করে ফেলবে। বাংলাদেশের এই কনস্টিটিউশনের অধীনেই তারা এই কনস্টিটিউশনকে অ্যাব্রোগেট করে নতুন ইসলামী প্রজাতন্ত্রের কনস্টিটিউশনের জন্য তারা এই মব সৃষ্টি করছে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে ব্যর্থ। আওয়ামী লীগ 70 বছর থেকে যেভাবে নিজেদেরকে টিকাতে পারে নাই, ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি বিএনপিও 17 বছর অপেক্ষা করে একটি রাজনৈতিক যখন মোহনায় যখন তারা অবগাহন করলো যে তারা ক্ষমতায় আসবে, ঠিক তখনই তাদের হাত থেকে নেতৃত্বটি জামাত শিবির নিয়ে নিয়েছে। এখন বিএনপি ছাগলের 3 নাম্বার বাচ্চা। এই 3 নাম্বার বাচ্চার মতো একটু লাপালাফি জাপাজাপি করবে। সত্যিকার অর্থে নির্বাচনের মাধ্যমেও বিএনপির আর ক্ষমতায় ফেরার সুযোগ নেই। ফজলুর রহমানকে যখন বিএনপি শোকজ করে 24 ঘন্টার এবং 3 মাসের জন্য স্থগিত আদেশ দেয়, তখনই মোল্লারা বুঝেছে যে না, এখনই সময় মরণ কামড় দেওয়ার, মুক্তিযুদ্ধকে মুছে দিতে হবে এবং পাকিস্তান পন্থাকে এই দেশে আবার জিন্দা করতে হবে, মৌলবাদী শাসন চিন্তা করতে হবে, ধর্মাশ্রয়ী শাসন চিন্তা করতে হবে, অসাম্প্রদায়িক চেতনাকে এই দেশে চিরতরে কবর দিতে হবে। এখন এই অসাম্প্রদায়িক মানুষেরা যাবে কোথায়? এই অসাম্প্রদায়িক চেতনার, মুক্তিযুদ্ধের চেতনার এবং সকল মানুষের রাষ্ট্র চেতনা কোথায় যাবে? এই মানুষদেরকে ভারতের দিকে পথ করতে হবে। এখন ভারতে বসে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতে বসে আছেন আওয়ামী লীগের অসংখ্য নেতা। ভারত এখন কি ভাবছে আমরা সেটা জানি না, ভারতের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি, ভারতকে এখন সীমান্তে কঠিন সমস্যার মোকাবেলা করতে হবে। কেননা লক্ষ লক্ষ মানুষ অন্যের অভাবে, বস্ত্রের অভাবে, বাসস্থানের অভাবে, নির্যাতনে, হিংসায় বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ধর্মান্তরিত করে ভারতে ঠেলে দেওয়া হবে। এখন ভারতকে লক্ষ লক্ষ, ইভেন কোটি মানুষকেও আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ বাংলাদেশে 71 সালে ধর্মের নামে যে দর্শন, যে হিংসা, যে মৃত্যুর উপত্যকা আমরা দেখেছি, এখন ঢাকাতেও তাই শুরু হয়ে গেছে। মানে রাষ্ট্র হচ্ছে এখন মবের রাষ্ট্র। রাষ্ট্র ডক্টর ইউনূস এই শুয়োর একটা মবের জন্মদাতা। এই শুয়োর নির্দেশ দিয়েছে যে তোরা যাই মব কর, আমি পারমিশন দেব, তোরা যাই মব করবি, পরবর্তীতে জনতার কথা মতো আমরা তাদেরকে গ্রেফতার করব। এই আসিফ নজরুল লুচ্ছা শুয়োর, এই শুয়োর নির্দেশ দিয়েছে তাদেরকে গিয়ে আক্রমণ কর। এই আক্রান্ত মানুষ, আক্রান্ত বাংলাদেশ, আক্রান্ত মুক্তিযুদ্ধ, আক্রান্ত অসাম্প্রদায়িক শক্তি, এই আক্রান্ত থেকে বেঁচে উঠতে হলে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। আমরা যুদ্ধ করে আমাদের দেশটাকে আবার আমাদের কন্ট্রোলে আনবো। আমরা স্বাধীন করেছি 1971 সালে, আমাদের মুক্তির সংগ্রাম শেষ হয়নি। আমাদের মুক্তির সংগ্রাম হচ্ছে সাম্প্রদায়িকতা থেকে মুক্তি, আমাদের মুক্তির সংগ্রাম হচ্ছে পাকিস্তানের অ্যাগ্রেশন থেকে মুক্তি, আমাদের মুক্তির সংগ্রাম হচ্ছে ধর্মভিত্তিক যে রাজনীতি মানুষকে ডিভাইড করে সেটা থেকে মুক্তি, আমাদের সংগ্রাম হচ্ছে এই মবক্রেসি থেকে মুক্তি, আমাদের সংগ্রাম হচ্ছে ইউনূসের মতো এই বাটপারের হাত থেকে মুক্তি, আমাদের সংগ্রাম হচ্ছে আসিফ নজরুলের মতো এই লুচ্ছাদের হাত থেকে বাংলাদেশের মুক্তি। আসুন আমরা এই মুক্তির সংগ্রামে যার যার অবস্থান থেকে তৈরি হই। আমাদের সাথে পুরা বিশ্বের শান্তিকামী, মুক্তিকামী, গণতন্ত্রকামী এবং অসাম্প্রদায়িক যে শক্তি আছে আমাদের সাথে থাকবেন। আপনারা ভয় পাবেন না। আপনারা মনে রাখবেন, রাত যত গভীর হবে ভোর হওয়ার সম্ভাবনাটা তত নিকটবর্তী হবে। আমরা এই বাংলাদেশকে, এই স্বাধীন বাংলাদেশকে আবার কন্ট্রোল করব। আবার আমরা
টেক ব্যাক করব। আজকে বাংলাদেশে মানুষের মনে শান্তি নেই। রিক্সাওয়ালা কথা বলতে পারে না, ঠেলাওয়ালা কথা বলতে পারে না। রিক্সা চালক একমাত্র ফুল নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে আক্রান্ত, মৌলভী সাহেব ওখান দিয়ে যাচ্ছিল সেই জন্য মৌলভী আক্রান্ত, নারী আক্রান্ত, শিশু আক্রান্ত। আক্রান্ত আজ বাংলাদেশ, আক্রান্ত আমার মহান মুক্তিযুদ্ধ। বিএনপির মতো একটি অথর্ব দল তাকে কলা খাইয়ে গুম পাড়াইয়া রেখেছে। সেই কলা খাওয়া দল এখন আর বাংলাদেশের পক্ষে কথা বলার কোনো লোক নেই। বিএনপি সারা জিন্দিগি ভর বলেছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, কিন্তু এখন বিএনপি সে কথাটি আর বলে না। কারণ বিএনপি অতদিন রাজনীতি করেছিল একটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলের সাথে, তাই স্বাধীনতার স্টেক হোল্ডার তাদেরকে হতে হয়েছিল। কিন্তু তারা আসলে মুক্তিযুদ্ধের সপক্ষের দল নয়, তারা আসলে ফারুক রশিদ ওদের বংশধর। এবং এই বিএনপি, জামাত ইসলামী তাদেরকে কবর দিবে। আমাদের সাথে জামাত ইসলামীর শত্রুতা আজীবনের, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা এদের সাথে লড়াই করেই এই দেশটাকে স্বাধীন করেছি। গত 53 বছর এই দেশটাকে তাদের বাপের দেশ পাকিস্তানের চাইতে, আপনারা জানেন পাকিস্তানের 2.5 টাকা দিলে বাংলাদেশের 1 টাকা কিনা যায়। তার মানে আমরা পাকিস্তান চেয়ে বাংলাদেশকে 2.5 গুণ বেশি উন্নত করেছি। তার মানে এটা বুঝছেন, তাদের কাছ থেকে আমরা পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে এনেছি। 53 বছরে বাংলাদেশটাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেছি। তারা আবার সেই দেশকে দর্শন করছে, আবার পাকিস্তানের দিকে ফিরিয়ে নিচ্ছে। আমরা আবার এটার কন্ট্রোল ব্যাক করে বাংলাদেশের বাঙালি জাতির বাঙালিত্বের আবার ফিরিয়ে আনবো। আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র আছে বার্মা, আজকে বার্মার যে অবস্থা, বাংলাদেশের অবস্থা তার চেয়ে খারাপ। বার্মাতে যে অবস্থা, অং সান সুকিকে দিনের পর দিন বন্দি করে রেখেছে, ঠিক বাংলাদেশেও আজই একই অবস্থা। আসুন আমরা এই সন্ত্রাস, এই চাঁদাবাজ এবং এই মৌলবাদকে রুখে দিয়ে, এই মবক্রেসিকে রুখে দিয়ে আমাদের দেশটাকে রক্ষা করি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। বাংলাদেশ কি এখন রিমোট কন্ট্রোলে চলছে? আমেরিকার হাতে কি এমন কোনো গোপন ফাইল আছে যা দিয়ে তারা ঢাকার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছে? এই প্রশ্নগুলো করছি কারণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় 2রা ফেব্রুয়ারি কলকাতার এক অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আমেরিকার বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন। তিনি যে বোমাটাই ফাটিয়েছেন তা কেবল রাজনৈতিক অভিযোগ নয়, বরং এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিতকেই তুলে ধরেছেন। সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী চায় যাকে তারা চাইলেই গ্রেফতার করে নিজেদের কারাগারে নিয়ে যেতে পারে। জয় প্রশ্ন রেখেছেন, কেন তারেক রহমানের বিরুদ্ধে FBI এর দেওয়ার সাক্ষ্য এখন আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র? আর কেনই বা এবারের নির্বাচনে কোটি কোটি প্রগতিশীল মানুষের কণ্ঠস্বর রোধ করতে পোস্টাল ব্যালটের আড়ালে চলছে এক অদৃশ্য ভোট ডাকাতি? কেন রাতারাতি তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাওয়া শুরু করলেন? জয় মনে করেন মার্কিন প্রশাসন বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করছে, আর এই হস্তক্ষেপের কারণেই এমনটি ঘটছে। জয় দাবি করেছেন, মার্কিন সরকার বিএনপি নেতা তারেক রহমানকে একটি পুতুল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে একটি দুর্বল ও নিয়ন্ত্রণযোগ্য রাষ্ট্রে পরিণত করতে চায়, যাতে বাংলাদেশের উপর ছড়ি ঘোরাতে পারে। কলকাতায় একটি বইয়ের প্রকাশনা উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এসব চরম উদ্বেগের কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়। তার বক্তব্যে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। জয়ের মূল দাবি হলো, বাংলাদেশের বর্তমান অনির্বাচিত শাসন ব্যবস্থা এবং আসন্ন নির্বাচন মূলত একটি সাজানো নাটক, যার নেপথ্যে কাজ করছে মার্কিন প্রশাসনের স্বার্থ এবং উগ্রবাদী ইসলামপন্থীদের মদত। তার মতে এই একতরফা ক্ষমতা দখলের নীল নকশা যদি আন্তর্জাতিক সম্প্রদায় এখনই না থামায়, তাহলে বাংলাদেশ একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হওয়ার শেষ প্রান্তে পৌঁছে যাবে। প্রশ্ন হলো, কেন হঠাৎ করে সংসদ নির্বাচনের মাত্র
10 দিন আগে নির্বাচন, পোস্টাল ভোটের কারচুপি, বিএনপি ও যুক্তরাষ্ট্রের তলে তলে সম্পর্কের কথা টেনে এনে বোমা ফাটলেন মিস্টার জয়, যেখানে নানা মহল থেকে গুঞ্জন আছে বিএনপির সাথে ভারতের গোপন সমঝোতা হয়ে গেছে। কলকাতায় আয়োজিত বাংলাদেশ অ্যাট দ্য ব্রিঙ্ক, দ্য রাইজ অব ইসলামিস্ট গভর্নেন্স বইয়ের প্রকাশনা উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সজীব ওয়াজেদ জয়। এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি থাকলেও আওয়ামী লীগের কর্মসূচিতে সজীব ওয়াজেদকে সেভাবে দেখা যায়নি। ভারতের কলকাতায় সত্যজিৎ রায় মিলনায়তনে সোমবার দেয়া বক্তব্যে জয় প্রথমবারের মতো এমন 5টি পয়েন্ট নিয়ে কথা বলেছেন, যেগুলো নিয়ে এতদিন আওয়ামী লীগের কেউ প্রকাশ্যে কথা বলেনি, অথবা বললেও এভাবে প্রকাশ্যে কামান দাগাননি। জয় বলেছেন, বাংলাদেশে এখন যা ঘটছে তাকে কোনোভাবেই নির্বাচন বলা চলে না। তিনি এটিকে একটি একতরফা শো বলে দাবি করেছেন। আওয়ামী লীগ সহ সব প্রগতিশীল দলকে বাইরে রেখে করাই নির্বাচনকে তিনি একতরফা ও প্রহসন বলে মনে করেন। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ হলো বাংলাদেশের বৃহত্তম এবং সবচেয়ে প্রগতিশীল দল। দলটিকে জি ফ্যাক্টো নিষিদ্ধ করে একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়েছে। জয়ের ভাষায়, এটি আসলে কোনো নির্বাচনী নয়, এটি একটি সাজানো মঞ্চ। শুধু আওয়ামী লীগ নয়, বরং জাতীয় পার্টি সহ অন্যান্য ক্ষুদ্র ও প্রগতিশীল দলগুলোকে নির্বাচনের বাইরে রাখা বা তাদের উপর দমন পীড়ন চালানোর অভিযোগ তুলেছেন তিনি। জয়ের মতে, এটি একটি 2 হর্স রেস বা 2 ঘোড়ার দৌড়, যেখানে শুধু বিএনপি আর জামাত একে অপরের সাথে পাল্লা দিচ্ছে। তিনি বলেছেন, আওয়ামী লীগের মতো বড় দলকে বাইরে রেখে নির্বাচন করার অর্থ হলো ভোট শুরুর আগে ফলাফল নির্ধারণ করে রাখা। তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ যদি এতই অজনপ্রিয় হয় তবে কেন তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে? জয়ের অভিযোগ, বাংলাদেশে এমন এক আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে সাধারণ মানুষ তাদের রাজনৈতিক পছন্দ প্রকাশ করতে ভয় পাচ্ছে। জয় বলেন, জনমত জরিপে দেখা যায় একটি বড় অংশ তাদের ভোটাধিকার সম্পর্কে মন্তব্য করতে রাজি নয়, কারণ তারা আওয়ামী লীগকে সমর্থনের কথা বললে হামলার শিকার হতে পারে। তবে জয়ের বক্তব্যের সবচেয়ে বড় বোমা ছিল মার্কিন প্রশাসনকে নিয়ে। তিনি দাবি করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এমন একজনকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় যাকে তারা সহজেই বশ করতে পারবে। জয়ের ভাষায়, তারেক রহমানের দুর্নীতির ফাইল এবং এফবিআই এজেন্টদের সাক্ষ্য আমেরিকার হাতে আছে। তার দাবি হলো, এফবিআই এজেন্টরা বাংলাদেশে এসে তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাকে যে কোনো সময় গ্রেফতার বা অভিযুক্ত করার ক্ষমতা রয়েছে। ফলে তিনি প্রধানমন্ত্রী হলেও আমেরিকার ইশারা ছাড়া এক পাও নড়তে পারবেন না, কারণ আমেরিকা যে কোনো সময় তাকে গ্রেফতারের হুমকি দিতে পারে। জয়ের মতে, এই চাপের কারণে বিএনপি তাদের দীর্ঘদিনের অবস্থান বদলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্য মার্কিন মদতপুষ্ট গণভোটে সমর্থন দিয়েছে। জয় অভিযোগ করেছেন, এটি বাংলাদেশকে একটি পুতুল রাষ্ট্র বানানোর ব্লুপ্রিন্ট। জয় মনে করেন, মার্কিন আইন অনুযায়ী তারা যে কোনো বিদেশি নাগরিককে অন্য দেশ থেকে ধরে নিয়ে গিয়ে বিচার করার ক্ষমতা রাখে। জয়ের অভিযোগ, এই তথ্যটি ব্যবহার করে মার্কিন প্রশাসন তারেক রহমানকে নিয়ন্ত্রণ করছে। জয় দাবি করেন, বিএনপি দীর্ঘদিন ধরে সংবিধান পরিবর্তনের জন্য গণভোটের বিরোধিতা করলেও হঠাৎ করে মার্কিন চাপে তারা হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। তার মতে, এই গণভোটের উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে সরকারকে দুর্বল করা, যাতে বিদেশি শক্তিগুলো সহজেই প্রভাব বিস্তার করতে পারে। মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি দুর্বল সরকার চায়, যাতে তারা ছড়ি ঘোরাতে পারে। আর যুক্তরাষ্ট্রের ইচ্ছাতেই বিএনপি গণভোটে হ্যাঁ বলার জন্য ইউ-টার্ন নিয়েছে, এমন অভিযোগের তীর তারেক রহমানের দিকে ছুড়ে দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। জয় অভিযোগ করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন দূতাবাস একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। সজীব ওয়াজেদ জয় অত্যন্ত কড়া ভাষায় বর্তমান সরকারকে ইসলামপন্থী সরকার হিসেবে চিহ্নিত করেছেন। তার মতে, এই সরকারের মূল ভিত্তি হলো উগ্রবাদী শক্তি। জয় অভিযোগ করেন, এই সরকার ক্ষমতা আসার পরপরই 2016 সালের হলি আর্টিজান হামলার খুনি এবং ব্লগার হত্যাকারীদের মতো দণ্ডিত জঙ্গিদের মুক্তি দিয়েছে।
জয় পরিসংখ্যান দিয়ে দেখান আওয়ামী লীগ নির্বাচনে থাকলে জামাত 5 থেকে 10% বেশি আসন পেত না, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় জামাত এখন তাদের শক্তির চেয়েও অনেক বেশি প্রভাব বিস্তার করছে। জয় বলেন, জামাতের লক্ষ্য বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করা, যা এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে। জয়ের দাবি, আল কায়দা, লস্করি তৈয়বার মতো গোষ্ঠীর কমান্ডাররা এখন বাংলাদেশে প্রকাশ্যে সমাবেশ করছে। আসন্ন নির্বাচনে ব্যাপক কারচুপির নতুন এক পদ্ধতির কথা উল্লেখ করেছেন জয়। তিনি বলেন, প্রচলিত ব্যালট বাক্স ছিনতাইয়ের চেয়ে এখন পোস্টাল ব্যালট কারচুপির উপর জোর দেওয়া হচ্ছে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক বা সাংবাদিকদের সরাসরি দেখার সুযোগ থাকে না। জয় অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভুয়া পোস্টাল ব্যালট আগে থেকেই জামাত এবং গণভোটার হ্যার পক্ষে পূরণ করে রাখা হচ্ছে। তার মতে, নির্বাচনের দিন ভোটার উপস্থিতি কম হলেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেখানো হবে। ভারত ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তার স্বার্থে জয় বিশেষ সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি মনে করেন, বাংলাদেশে উগ্রবাদের উত্থান সরাসরি ভারতের পূর্ব সীমান্তের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। জয়ের ভাষ্য অনুযায়ী, গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় ভারতের উত্তর পূর্বাঞ্চল নিরাপদ ছিল, কিন্তু এখন জামাত ও পাকিস্তান বাংলাদেশে মুক্তভাবে কাজ করার সুযোগ পাবে, যা ভারতের জন্য গুরুতর নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে। সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের শেষ পর্যায়ে ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি জোরালো আবেদন। তিনি বলেন যে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি এবং এখনই যদি বিশ্ববাসী এই সাজানো নির্বাচনের বিরুদ্ধে কথা না বলে, তবে বাংলাদেশ অন্তত আগামী 5 থেকে 10 বছরের জন্য উগ্রবাদের অন্ধকারে তলিয়ে যাবে। তিনি বলেছেন, এটি কেবল আওয়ামী লীগের বিষয় নয়, বরং বাংলাদেশের প্রগতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়। জয় বলেন, যদি আপনারা এই নাটকটি চলতে দেন, তবে আপনারা একটি সাজানো সরকার পেতে যাচ্ছেন এবং এরপর বাংলাদেশের কি হবে তা অস্পষ্ট। সজীব ওয়াজেদ জয়ের দাবি, যদি এই নির্বাচনকে প্রতিহত করা না যায়, তবে বাংলাদেশ এক দীর্ঘস্থায়ী অন্ধকার ও অস্থিতিশীলতার যুগে প্রবেশ করবে। জয় আরও দাবি করেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা মানে কেবল একটি দলকে দূরে রাখা নয়, বরং কোটি কোটি প্রগতিশীল ভোটারের কণ্ঠস্বর রুদ্ধ করা, যা শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারে। দর্শক, কিছুদিন ধরে নানা মহলে গুঞ্জন চলছিল জয় কিংবা আওয়ামী লীগের সাথে বিএনপি কিংবা তারেক রহমানের গোপন আঁতাত হয়েছে। জামাত ইসলামী এবং সরকারি কিংস পার্টি এনসিপি নেতারা অভিযোগ করেছেন, বিএনপির সাথে ভারতের একটি গোপন সমঝোতা হয়েছে। কয়েকদিন আগে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল, ঢাকায় মার্কিন কর্মকর্তারা জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চান, কিন্তু 2রা ফেব্রুয়ারি প্রথমবারের মতো আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কারো পক্ষ থেকে অভিযোগ করা হলো, বিএনপির সাথে আতাত ভারতের নয়, চলছে আমেরিকার। একটি দুর্বল সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জামাত ইসলামীকে শক্তিশালী করার একটি চক্রান্ত চলছে বলে জয় অভিযোগ করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি শক্তিশালী পক্ষ দেশে যে একটি দুর্বল সরকার প্রতিষ্ঠা করতে চায়, সেটি এরই মধ্যে অনেক বিশ্লেষক অভিযোগ করেছেন। জয় পোস্টাল ভোট সহ নির্বাচন নিয়ে যেসব অভিযোগ করেছেন, সেগুলো খুবই পরিষ্কার। নির্বাচনের 10 দিন আগে জয়ের এমন অভিযোগ কি সামনের দিনগুলোর কোনো ইঙ্গিত দিচ্ছে? মাত্র 10 দিন আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি কেন এমন ভয়াবহ অভিযোগগুলো তুলে ধরলেন? আবার অনুষ্ঠানটি কলকাতায় হয়েছে, সেখানে তিনি বাংলায় বক্তব্য না দিয়ে ইংরেজিতে বক্তব্য দিলেন কি সত্যিকার অর্থে আন্তর্জাতিক মহলে বার্তা দেওয়ার জন্য? বিশেষ করে বাংলাদেশকে ঘিরে মার্কিন বিরোধী যে পরাশক্তিগুলো আছে, তাদের কাছে কি কোনো বার্তা দিতে চাইলেন? সেটি যদি সত্যি হয়, তাহলে বাংলাদেশকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতি কি পাল্টে যাচ্ছে? অতীতের নির্বাচনের সাথে বর্তমানে নির্বাচনের পূর্বের যে ঘটনা, আকাশ পাতাল পার্থক্য, কোনো সন্দেহ নাই। আমিও কোনোদিন দেখি নাই যে 1 মাসে 29টা লাশ, তো নির্বাচনের আগে। আমরা জানি যে নির্বাচনের তফসিল ঘোষণা করার পর যখন সেনাবাহিনী মাঠে নামে, তখন আমরা জানি শেষরাসোর পর্যন্ত পালায় যায়। আমরা এটা দেখেছি, মানে এলাকার গুন্ডা পান্ডারা লুকিয়ে থাকতো, এটা আমরা দেখেছি। ক্রাইম রেট একেবারেই নিচে নেমে যেত ওই 2.5 মাস 2 মাস। মানুষ খুশি হতো যে নির্বাচন আসছে, ক্রাইম রেট কমে গেছে, এগুলো আমরা দেখতাম। কিন্তু এবার উল্টা, মানে নির্বাচন যত আসতেছে ক্রাইম রেট বাড়তেছে। হাস্যকর ব্যাপার। আসলে এগুলো তারাই চাচ্ছে, তারাই করাচ্ছে। তাই আপনি পানিতে লাশ, এখন আসমানেও লাশ জ্বলতে দেখা যাবে কিছুদিন পরে।
আমরা দেখব, আমরা দেখেছিও তা, আমরা ঝুলতে দেখেছি লাশ। তো এগুলো তারা করতেই থাকবে। আর এই যে পাল্টাপাল্টি অভিযোগ, এগুলো হলো খালাতো ভাই মামাতো ভাইয়ের ঝগড়া, বউ জামাইয়ের ঝগড়া, এগুলো নিয়ে আমার আগ্রহ খুব একটা নাই। এরা 2 দিন পরেই বলবো ওই যে আওয়ামী লীগ আসলো, ওই যে শেখ হাসিনা আসলো, ওই যে আসলো ওবায়দুল কাদের আসলো, হাসান মাহমুদ আসলো, এগুলো সাদ্দাম আসলো, রব্বানি আসলো, এগুলো তারা বলবে, সম্রাট আসলো, এগুলো বলবে, আর এক হয়ে যাবে। এরা প্রয়োজনে তখন হুট করে একদিন বলবে যে এই যে আওয়ামী লীগের লোক দেখো জামাতের একটা মেরে ফেলছে, অথবা বিএনপির একটা ওরাই মেরে মেরবে, এই যে দেখো আওয়ামী লীগ চলে আসছে। তাই এদের যে পাল্টাপাল্টি অভিযোগ, এগুলো না আমার বলার খুব একটা আগ্রহ নাই, কারণ এই নির্বাচনটাই হচ্ছে একটা ভুয়া নির্বাচন। আর তারেক রহমানের দূরদর্শিতা নেই বলেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন, কোনো সন্দেহ নেই। বিএনপির উপদেষ্টাদের ন্যূনতম, প্রত্যেকটা উপদেষ্টার ন্যূনতম যদি মানে তাদের রাজনৈতিক দূরদর্শিতা থাকতো, এই নির্বাচন এইভাবে তারা হতে দিত না। বিশেষ করে হ্যাঁ ভোটের কথা, মানে যে হেনা ভোটের কথা, আমার বাপ্পা রাজার যে হেনা ভোট, সবচেয়ে হাস্যকর ব্যাপার, তারেক রহমান এতদিন বললো যে না ভোটে দিন, হুট করে সে বলতেছে এখন হ্যাঁ ভোটে দেন। মানে সকালবেলা বললো যে হাঙ্গা কর্মু, বিকেলে বললো হাঙ্গা কর্মু না, বিকেলে বললো হাঙ্গা কর্মু না, ফজর নামাজ পড়ে বলে হাঙ্গা করতে যাইতেছি। এই যে যে বক্তব্যগুলো তিনি দিলেন, এতে বিএনপির দৈন্যদশা এবং বিএনপি যে দেউলিয়া দল, সেটা প্রমাণ হয়ে গেছে। আওয়ামী লীগকে মাঠে থেকে বিদায় করে দিয়ে তারা ভেবেছিল চেলচালায় ভেস্তে যাওয়ার মতো ক্ষমতায় চলে যাবে, যেমন ওই যে মাদ্রাসায় পোলা মেয়া ভর্তি করে মনে করে চেলচালায় ভেস্তে চলে যাবে, ওরকম বিএনপি মনে করেছিল আওয়ামী লীগ না থাকলে চেলচালায় ক্ষমতায় চলে যাব। কিন্তু আমরা দেখলাম 17-18 মাসেও তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি, এবং হওয়ার সম্ভাবনাও খুব কম। আর জামাতের সাথে তাদের যে সংঘর্ষ, এটা ঘটবেই, কারণ হচ্ছে যে ক্ষমতার ব্যাপারে কেউ কাউকে ছাড় দেয় না, কোনো সন্দেহ নেই, ছাড় দিবেও না। কে চায় তার পত্র এত? কারণ ইলেকশন করতে পারলে এমপি হইতে পারলে সুযোগ সুবিধা। এখন তো এমপি হতে হয় না, শুধু জুলাই সন্ত্রাসী নিজেদের ঘোষণা করলেই, তাদের ভাষায় জুলাই সন্ত্রাসী বিপ্লবী, তাদের ভাষায় জুলাই আন্দোলন করবে, এটা ঘোষণা দিলেই হাই কমিশনের চাকরি পাওয়া যায়, 1.5-2 কোটি টাকার বাড়ি ফ্ল্যাট পাওয়া যায়, যা ইচ্ছা তাই খাওয়া যায়। এমনকি জুলাই বিপ্লবী ঘোষণা করলে শ্বশুরের চাকরি দেওয়া যায়। মানে আগে শুনতাম যে জামাই ভাগ্নে এদের পোলা মেয়ে এদের চাকরি দিত, এখন শ্বশুরের চাকরি হয়। তো সুতরাং এদের এই সুবিধাটা এরা ভোগ করবেই ক্ষমতায় না থাকলেও। তো এই মুহূর্তে বাংলাদেশের যে সিচুয়েশন চলতেছে, 12 তারিখের পরে না দেখবেন খেলাটা, 12 তারিখের পরে বাংলাদেশের জনগণ একটা সিদ্ধান্ত নেবে। আমরা শুধু কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, আমার ভাবির পোলা, এদের নিয়ে কথা বলি, আমরা কিন্তু জনগণ কি ভাবতেছে এটা আমরা কথা বলি না। মনে করেন জনগণ আসলে সিদ্ধান্তে আসতে পারতেছে না। জনগণ 12 তারিখে কিন্তু একটা স্কেল দিয়েছে বিএনপির জন্য, জামাতের জন্য বা ইউনূসের জন্য। এটা কিন্তু জনগণ একটা মার্জিন নিয়েছে দাঁড়ি, যে এরপরে একটা কিছু ঘটবে। তো যখন 12 তারিখের পর কিছু ঘটবে না, আপনি বাংলাদেশের জনগণকে এত বোকা মনে করেন না। আমার কিন্তু আস্থা আছে, আমার যথেষ্ট আস্থা আছে। এই দুঃসময় কিন্তু যখন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা তুরস্ক পাকিস্তানের এম্বাসির ছত্রছায়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ দখল করে নিল জামাত, তখনও কিন্তু আমি বলেছিলাম আমি ছাত্রদের প্রতি আমি আস্থা হারাই নাই। আপনারা তার প্রমাণ দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু গোলাম আজমের দাড়ি টুপি আলো ছবিতে জুতা মারা হয়েছে, আপনারা দেখেছেন। আমি আস্থা হারাই না, আমি যেমন ছাত্রদের প্রতি আস্থা হারাই নাই, তেমনি বাংলাদেশের জনগণের প্রতি আমি আস্থা হারাই না। কারণ দিন শেষে বাংলাদেশের জনগণই হচ্ছে রাজনীতির মেরুদণ্ড, তারা ব্যাকবোন বাংলাদেশের রাজনীতির। আপনি যাই বলেন না কেন, আপনি দেখেন তো বাংলাদেশের জনগণই না থাকতো তাহলে আওয়ামী লীগ এত জনপ্রিয় কিভাবে হলো? এই দেশের জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছিল আগস্ট মাসে। এখন কেন তারা চাচ্ছে আওয়ামী লীগ আসুক? এটা এমন না যে আমি আওয়ামী লীগের পক্ষের জন্য এটা বললাম। আপনি ভোট দিতে দেখেন না, শুধু ভোটটা হইতে দেন, দেখেন কি হয়। আপনি দেখেন এরা বলতেছে যে কাউকে ভোট জোর করে নিতে দিবেন। আরে ভাই, কে আসবে ভোট জোর করে নিতে? মাঠে তো তোমরা আর মামুরা, খালুরা আর ভাগিনারা, মামুরা আর ভাগিনারা, শালা আর দুলাভাই। তো এখানে কি আওয়ামী লীগ আছে? জামাত আর বিএনপি তো। আর তো মাঝখানে ওই যেগুলো দেখেন ওগুলো তো দল না। মাঝখানে বামপন্থীরা বিনা জামানতে বিনা হিসেবে বেচতে যেমন যাবো আল্লাহর ওলি দরবেশেরা, তেমনি বিনা হিসেবে বামপন্থীরা তো জামানত হারাবে, তাদের কথা বাদ। তো বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া তো আসলে কোনো দল নাই। ওই জামাত বলেন, সামাত বলেন, বিএনপি আর জামাত ছাড়া তো এই মুহূর্তে কেউ নাই। তাহলে কে কারটা দখল করবে? আপনি আমাকে বলেন। এই যে অভিযোগ করতেছে ফাজলামি করে, কে কারটা দখল করবে? ভাগ্নে মামুর ভোট নিয়ে নিবে? খালু তার মানে ভাইরা তার ভাইরার ভোট নিবে? মানে তারাই তো। এই যে আপনি যে সর্বশেষ যে পরিস্থিতি এখন বাংলাদেশে দেখতেছেন, ওই যেটা বললেন জনগণ আছে কি নাই, জনগণ আছে কি নাই 12 তারিখের পরে দেখবেন। আমি বারবার বলেছি, সারা জীবন দেখেছেন নেতার ডাকে জনগণ আসে। এই প্রথম বাংলাদেশে ঘটবে, এমনকি পৃথিবীতে, যে জনগণের ডাকে নেতাকে মাঠে নামতে হবে।
খুব শীঘ্রই সেটা ঘটবে, 26 সালেই সেটা ঘটবে। 12 তারিখ হলো সেটার, ওই দিন থেকে কাউন্টডাউন করবেন, 12 তারিখ থেকে। ওই দিন থেকে 1 2 3 করে গুনবেন, জনগণ মাঠে নামবে, কারণ এদেশে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। শুনেন, ইউনূস ক্ষমতায় বসায় দিতে পারবে বিএনপিকে, ওয়াকার সাহেব কাউকে তাড়াই দিতে পারবে। ভাই, আপনি বাংলাদেশের রপ্তানি কাকে দেয়? ইউনূসের বাবা, ওয়াকারের দাদা, তারা কি বাংলাদেশের রপ্তানি বাড়াইতে পারবে? পারবে না? ডলার না থাকলে আমদানি 10 টাকা চাউল আনতে পারবে ডলার রিজার্ভ ছাড়া? তো বাংলাদেশের রিজার্ভের খবর কি? বাংলাদেশের রপ্তানির খবর কি? এই দেশের যারা বড় বড় রাজনীতিবিদ চাপা যে মারে, এই দেশের রাজনীতি, একটা দেশ টিকে থাকে কিসের উপরে? এই দেশের সেনাবাহিনী আর হচ্ছে অর্থনীতি। তো এই দেশে আর জাতি টিকে থাকে শিক্ষা ব্যবস্থার উপরে, আর গণতন্ত্র টিকে থাকে ফ্রিডম অফ ভয়েসের উপরে, ফ্রিডম অফ প্রেসের উপরে, ফ্রিডম অফ মানে পিপল উপরে, জনগণের স্বাধীনতার উপরে। দেখেন তো কোনোটাই নেই। আপনি আপনি বলেন তো রিজার্ভে আছে কত? বাংলাদেশের রপ্তানি আপনি জিজ্ঞেস করেন, বাংলাদেশের যারা যে সমস্ত আমার ভাবির পোলার রাজনীতি করতে জিজ্ঞেস করেন তো, সব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোনো সাহসই পাইনি, যে পরীক্ষা দেওয়ারই সাহস পাইনি, যে আমরা মেধা নাই আমাদের। তো এই মেধাবী যারা আমার ভাবির পোলা, জিজ্ঞেস করেন তো, তাদের ডাক দিয়ে আপনার লাইভে এনে জিজ্ঞেস করেন, যে গুগলে সার্চ না দিয়ে বল যে বাংলাদেশের রপ্তানি আয় কত ছিল আর এখন কত, আর সম্ভাবনা কতটুকু আছে সামনে। যে এই দেশের রপ্তানি তো ধ্বংস করে ফেলছেন আপনি। এই দেশে গার্মেন্টস শিল্প, আমি একটু আগে একটা লাইভে গিয়ে বলে আসলাম, যারা গার্মেন্টস বুঝে তাদের সাথে আমি কথা বলেছি আজকে। যেহেতু আজকে থেকে লাইভে আসবো, মানে 1 তারিখ থেকে বলছিলাম যে আমাকে অনলাইনে পাওয়া যাবে, আমি একটু ব্যবসায়ীদের সাথে কথা বলেছি আজকে। 5-6 জন গার্মেন্টস ব্যবসায়ী, ভাই আমি তো ব্যবসা বুঝি না, আমার একটু বোঝান। তারা বলল আগামী, এটা কোনো ওই বুদ্ধিজীবীদের বায়াস বা বুদ্ধিজীবীর চাপা না, তারা বড় বড় ব্যবসায়ী, এমনকি একজন আওয়ামী লীগের না, সবগুলো হয় বিএনপি না হয় জামাত ঘেঁষা। তারা বলল যে বাংলাদেশে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে 10 থেকে 12 লক্ষ দক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে গার্মেন্টসের। মানেটা বুঝতে পারছেন তো দেশ কোন দিকে যাইতেছে? তো আপনি নির্বাচন নিয়ে আসেন, আমি তো এটা নিয়ে ভাবতেই আসি না রে ভাই। আপনি নির্বাচন করেই কি করবেন? আচ্ছা, আপনার সংসারের দায়িত্ব দেওয়া হইলো, ঘরে একটা টাকা নাই, আপনি কিভাবে সংসার চালাবেন? আপনার গৃহস্থগিরি করতে বলা হইলো, আপনার ঘরে আমরা ধানের বীজ নাই, কেমনে গৃহস্থগিরি করবেন? আমাকে বুঝায় বলেন যে আগামী এই গত মাসে, যেমন আমাদের সাংবাদিক সাহেব হিসাব দিলেন যে গত 1 মাসে কতগুলো মানুষ মারা গেছে, কতগুলো সংঘর্ষ হয়েছে, তেমনি একজন ব্যবসায়ীকে লাইভে এনে আপনি বলেন, জামাতের ব্যবসায়ীকে, যে 1 মাসে কত আমদানি করছস, কত রপ্তানি করছস, একটু বল। আমরা কোনো ক্রিটিসাইজ করবো না, জেনুইন ফিগারটা। তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? ডক্টর ইউনূস তার ট্যাক্স মাফ করাইতে পারবে, কিন্তু ডক্টর ইউনূস কি আমদানি রপ্তানি বাড়াইতে পারবে? তাকে বলেন না ইউরোপে গিয়ে বাংলাদেশের কিছু